আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ব্লগটা সকালের নাস্তা বানানো থেকে শুরু করলাম। তবে সমস্ত কাজ শুরু করার আগে ইসবগুল ভেজানো পানিটা আমি খেয়ে নিলাম, তারপরে কাজে হাত দিয়েছি, মানে সকালের নাস্তা বানানোটা শুরু করেছি। আজকে নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা দিয়ে সকালের নাস্তাটা করব। সকালে উঠেই ভাবছিলাম যে কী দিয়ে নাস্তা করা যায়। তৎক্ষণাৎ হঠাৎ মনে হলো যে ফ্রিজে তো চালের গুঁড়ি আছে, তো চালের গুঁড়িটাকে কাজে লাগিয়ে দিই। এই জন্য ঝটপট সকালের নাস্তা হিসেবে আজকে নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠাকেই রেডি করে নিলাম। নাস্তাটা বানানো যেমন সহজ তেমন খেতে কিন্তু দারুণ লাগে। প্রথম দিকে আমি এই নাস্তাটা খেতে খুব একটা অভ্যস্ত ছিলাম না, আমার কাছে খুব একটা ভালো লাগতো না। ডিমের একটা ব্যাড স্মেল ছিল, আমার এটা আমি নিতে পারিনি। তারপরে দেখা গেছে যে বেশ কিছুদিন নাস্তাটা বানানোর পরে পরে হালকা হালকা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। তারপরে আবার এক ইউটিউবার আপুর কাছে দেখেছিলাম যে ডিমের ব্যাড স্মেলটা দূর করতে হলে যদি একটু এখানে লেবু চিপে দেওয়া হয় তাহলে দেখা যায় যে ডিমের ব্যাড স্মেলটা থাকে না। তো ওই পদ্ধতি একটু ফলো করে আজকে আবারও নাস্তাটা বানিয়ে নিলাম। খেতে ভালোই লেগেছিল, আর ডিমের যে একটা ব্যাড স্মেল এটা কিন্তু ছিল না। তো যাই হোক, নাস্তাটা বানানোর জন্য আমি কিভাবে ব্যাটারটা রেডি করে নিলাম অবশ্য দেখতেই পেলেন। আর এটা আমার আপুরা সবাই জানে বানানো, এটা বলার মতো আর তেমন কিছুই নেই। পিঠার ব্যাটারটা গুলিয়ে রেখে রেস্টে রেখে দিয়েছিলাম, এরপরে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর মেয়েকে খাবার হিসেবে গতকালকে আমার দেবর শহরে গিয়েছিল, সেখান থেকে ওর জন্য মোরগ পোলাও নিয়ে এসেছে, আর ওইটাই গরম করে দিয়েছি। আমার দুই মেয়ে মিলে খেয়েছে, ও তো বাড়তি আর কোনো টেনশন নেই, যার জন্যে আস্তে ধীরে নাস্তাটা পরে বানানো শুরু করেছি। মেয়েকে বিদায় দিয়ে এই তো আমি মাটির চুলাটা ধরিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার ননদকে বললাম, তুমি তোমার দেশের বিখ্যাত পিঠা বানাও আর আমি ওইদিকে চা বানাই। মানে আমার ননদের শ্বশুরবাড়ি হচ্ছে নোয়াখালী, ওদের এই জনপ্রিয় পিঠাটা, আর এই পিঠাটা খাওয়া আমরা কিন্তু আমার ননদের কাছ থেকেই শিখেছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভুলে যাওয়া কিছু আপু ভাইয়াদের উদ্দেশ্যে সেই পুরনো কথাটা আবারও মনে করিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে, আমার মতো সাদামাটা লাইফস্টাইলটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন, এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি এই কাজটি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, একদিকে আমার ননদ খোলা জা পিঠাগুলো বানিয়ে নিল, আর এইদিকে আমি চা বানিয়ে নিলাম। সবাইকে দিয়ে নাস্তাটা দেওয়ার পরে আমি আর আমার ছোট মেয়ে একসাথে নাস্তাটা করতে বসলাম। ব্যাস এইটুকুই ছিল আমার আজকে সকালের নাস্তা, খোলা জালি পিঠার সাথে 1 কাপ দুধ চা। এত মজার লাগছিল যে আমি খুবই তৃপ্তি করে খেয়েছি। এর সাথে আর কিছু তো প্রয়োজনই নেই, যদি আরও গরুর মাংস থাকতো সাথে তাহলে তার কোনো কথাই ছিল না। যেহেতু গরুর মাংস নেই তাহলে আর কি করার, চা দিয়ে আজকে খাবারটা খেয়ে নিলাম। সকালের খাবার খাওয়া শেষ করে মাঝে অনেকটা সময় চলে গেছে। তারপরে আমি দুপুরে রান্নার জন্য সমস্ত কিছু পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি। আজকে তো লইট্টা শুটকি ভুনা করব, এরকম করে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আলু আর পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে ঢেঁড়স ভাজি করব আর বাঁধাকপি ভাজি করব, সব কিছু কেটে কুটে আমি নিয়েছি। আজকে দুপুরে রান্না কিছু করব অফ ক্যামেরায় আর কিছু করব অন ক্যামেরায়। আবার রান্নার পাশাপাশি আমি রান্নাঘরটাকেও গুছিয়ে নিব, কিছুটা গুছিয়ে নিব অফ ক্যামেরায় আর কিছু গুছিয়ে নিব অন ক্যামেরায়।
যেহেতু দিনটা ছোট, আমি আশা করি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন ব্যাপারটা। কারণ সব কিছু ডিটেলসে ওইভাবে যদি ভিডিও করতে যাই তাহলে দেখা যাবে যে আমার কাজও হবে না, তার উপরে দেখা যাবে যে আমার ভিডিওও হবে না। তো যাই হোক, এদিকে আমি বাঁধাকপি ভাজিটা বসিয়ে দিলাম। বাঁধাকপি ভাজিটা বসিয়ে দিয়ে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিব। ফ্রিজের ভেতর তো পরিষ্কারই, কিন্তু বাইরের দিকটা এদিকে ধরা হয়, যার জন্য হাতের চিটচিটে ভাব বসে, এরপরে আরও কেমন কেমন যেন হয়ে থাকে। তো সেটা আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে মুছে নিব। রান্না বসিয়ে দিয়ে টুকটাক কিন্তু অনেক কাজই গুছিয়ে নেওয়া যায়। যেহেতু ছোট দিন, সেহেতু আমাদের গৃহিণীদের কিন্তু একটু বুদ্ধি করেই কাজগুলো গুছিয়ে নিতে হয়। আমি রান্নাঘরটা বেশ কিছুদিন আগেই গুছিয়ে নিয়েছিলাম, ডিপ ক্লিন করে নিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। কিন্তু তারপরেও দেখা যায় যে যেহেতু আমাদের টিনের ঘর, আর টিনের ঘরে ধুলোবালিটা একটু বেশি পড়ে, আর এখন তো শীতকাল, চারিদিকে একেবারে রুক্ষ শুষ্ক পরিবেশ, ধুলোবালি উড়ে বেশি, রাস্তার সাথে আরও বাড়ি, যার জন্যে রাস্তার যত ধুলোবালি এসে পড়ে সব কিছুর উপরে ধুলোবালি জমে আছে, কেমন যেন সাদা সাদা লাগছে দেখতে। তো এই জন্য এগুলোকে আমি আবারও ভালো করে মুছে নিলাম। তারপরে অফ ক্যামেরাতে আবার আমি ঢেঁড়স ভাজিও বসিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজিটাও বসিয়ে দিয়ে আমি এদিকে কিন্তু রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ঢেঁড়স ভাজিটা আমি নামিয়ে নিলাম, নেওয়ার পরে তো লইটা শুটকি ভুনাটা রান্না বসিয়ে দিলাম। শুটকি ভুনাটা করার জন্য কড়াইয়ের তেলের মধ্যে কেটে রাখে কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা যখন বাদামি হয়ে গেছে, তো আমি কিছু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়েছি। দিয়ে তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। লইট্টা শুটকি ভুনা করলে দেখা যায় যে আমি মশলাটাকে এইভাবে কষিয়ে রান্না করি, আর কিছু আলুও এইভাবে কিউব করে কেটে দেই। কিছু পেঁয়াজ একটু ভেজে নিই, আর কিছু পেঁয়াজ আলুর সাথে কষিয়ে রান্না করি। এতে করে কিন্তু খেতে ভালো লাগে। এইভাবে লইট্টা শুটকি ভুনা করে আমি যাকেই খাইয়েছি বা যেদিনই রান্না করে খাওয়া হয়েছে, সেদিনই কিন্তু আমি খুবই প্রশংসা পেয়েছি। আর আমার হাতের এই লইট্টা শুটকি ভুনা যে একবার খেয়েছে, সে কিন্তু এই স্বাদটা মনে রেখেছে। নিজেরা রান্না করেছি বলে বলছি না, সত্যি কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে। মশলার সাথে শুটকিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন উপরে তেল ভেসে উঠেছে, ওই পর্যায়ে আমি কেটে রাখা আলু আর পেঁয়াজগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে এই তো এখন পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এরপরে এইদিকে আবার আমি রান্নাটা হতে থাক, আর এইদিকে রান্নাঘরের যে বেসিনটা, সেটা আমি ক্লিন করে নিলাম। এক ফাঁকে রান্না করছি আর অন্য ফাঁকে রান্নাঘরটাকেও ক্লিন করে নিচ্ছি। জানি না আমার ভিডিওটা আজকে আমার আপু ভাইয়াদের কাছে কেমন লাগবে, তবে একটু কষ্ট করে দেখে নেবেন। ওই যে বললাম, ছোট দিন, যদি একটু তাড়াতাড়ি গুছিয়ে কাজ না করা যায়, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আমাকেই ভোগান্তিতে পড়তে হবে। তো আপনারা আবার কিছু মনে করবেন না প্লিজ। তো এই তো আমার লইট্টা শুটকি রান্নাটা হয়ে গেছে। আমি সব কিছু টেবিলে রেডি করে রেখে দিলাম, যার যখন খাওয়ার ইচ্ছে হবে খেয়ে নেবে। শুটকি রান্নাটায় তেলের পরিমাণটা একেবারে অল্প ব্যবহার করেছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখতে একটু অন্যরকম হয়েছে, তবে রান্নাটাতে যদি তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে দেওয়া যায়, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। যেহেতু ঘরোয়া খাবার, ঘরোয়াভাবেই রান্না করা, এখানে আজকে কোনো অতিথি নেই, তো সেজন্যে একটু অল্প তেল মশলাতেই রান্না করেছি। তো এইদিকে আবার আমি গরুর যে ফ্যাপসা ভুনাটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, আজকে কিছু পরিমাণ ফ্যাপসাটা ভুনা করে নিব। ভুনা করে নিব বলতে বাগার দিয়ে নিব আর কি। আবারও বাগার দিয়ে আমি ফ্যাপসাটাকে কিছুক্ষণ ভুনা করে নিলাম। তো এগুলো হলো আমার আজকের দুপুরের রান্নাবান্না বা খাবার। তবে আজকের দুপুরের খাবারটা আপনাদের সাথে আর শেয়ার করব না, কারণ দুদিক সামলাতে গিয়ে আজকে অনেকটা সময় কেটে গেছে। এখন যদি আমি আবার দুপুরের খাবারটা শেয়ার করতে যাই, তাহলে দেখা যাবে যে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। রান্নাবান্না সব মিলিয়ে তো শেষ করে ফেললাম, এবারে তো চুলাটাকে পরিষ্কার করতে হবে। যদিও রান্নার মাঝে ফাঁকে ফাঁকে কিন্তু চুলাটা পরিষ্কার করেই নেওয়া হয়, তারপরেও দেখা যায় যে তেল ছিটে যায়, তো সেটাকে একটু পরিষ্কার না করে নিলে কেমন যেন একটা নিজের কাছেই লাগে। এজন্য চুলাটাকে ধুয়ে নিলাম। মোটামুটি সব কিছুই কমপ্লিট, ঘরটাকেও ক্লিন করে নিয়েছি, তার ফাঁকে আবার রান্নাটাও শেষ করে ফেলেছি। এখন ঘরটাকে শুধুমাত্র একটু ধুয়ে দিচ্ছি। আমি গ্রামে থাকি, আর আমি গ্রামের একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ। আমার খুব সাধারণ সাদামাটা লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করি, অথচ আমার এই সাদামাটা লাইফস্টাইলটা আমার অনেক আপুদের কাছে এতটাই ভালো লাগে, আর আপুরা আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে, কি বলবো।
আপনাদের এসব কমেন্ট আমার কাছে এতটা ভালো লাগে, আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আপনাদের এই কমেন্টগুলো আমাকে পরবর্তী ভিডিও করতে অনেকটাই উৎসাহ দেয়, অনেকটাই সাহস যোগায়। আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শ্রদ্ধা। আপনাদের প্রতি ভালোবাসা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।